এইচডিএফসি ব্যাংকে প্রায় 1,00,000 কোটি টাকার ওপরে একটা ডাউনফল হয়েছে, যার ফলে কিন্তু শেয়ার মার্কেট থেকে শুরু করে তাদের নিজস্ব শেয়ারের ভ্যালু বীভৎস রকমের ফল করেছে। কি হয়েছে বিষয়টা এবং এর ফলে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে, যাদের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদেরকে এই মুহূর্তে টাকা সব তুলে নেওয়া উচিত, অথবা এর ফলে আমাদের লং টার্মে ব্যাংকিং সিস্টেমে কিরকম একটা পরিবর্তন আসতে পারে, সেই পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে বাইরের আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। তো চলুন আজকে পুরো বিষয়টা কি হয়েছে, কি হতে পারে, আপনাদের কতটা ভয় রয়েছে বা এটাতে অ্যাকচুয়ালি কাদের ভয় পাওয়া উচিত, পুরো ব্যাপারটা আমি এক এক করে আলোচনা করতে শুরু করব। আগে সবার প্রথমে দেখা দরকার যে এই ঘটনাটার সূত্রপাত কোথায়। এখানে আপনারা যার ছবি দেখছেন তার নাম হচ্ছে অতনু চক্রবর্তী, একজন বাঙালি, এবং ইনি কিন্তু সবচেয়ে বড় পরিচয়, ইনি হচ্ছে একজন এক্স চেয়ারম্যান ছিলেন আমাদের এইচডিএফসি ব্যাংকিং সিস্টেমের। এক্স চেয়ারম্যান, এক্স কেন বলছি, উনি গত 18ই মার্চ রাত্রিবেলায় একটি টুইট করেন এবং টুইটের পরে উনি কিন্তু রেজিগনেশন দেন। উনি সেইখানে যে লেটারটা লিখেছিলেন সেই লেটারের মধ্যে ওনার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাও জানা গেছে, যেখানে উনি মানে ইংলিশেই লিখেছিলেন, বাট বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায়, গত 2 বছরে ব্যাংকের ভেতরে এমন কিছু প্র্যাকটিস দেখেছি যা আমার ব্যক্তিগত মূল্যবোধ এবং নীতির সঙ্গে, পার্সোনাল ভ্যালুজ অ্যান্ড এথিক্সের সঙ্গে ম্যাচ খায় না, মেল খায় না, যার জন্য আমি এই জিনিসটার থেকে রিজাইন করছি, আমি নিজেকে সরিয়ে আনতে চাইছি। এবার এর মধ্যে অনেকগুলো বক্তব্য আছে। একজন কি হতে পারে, একজন চেয়ারম্যান রিজাইন করেছে, তার বদলে অন্য একজন চেয়ারম্যান আসবেন, খুব স্বাভাবিক ব্যাপার, কোনো অসুবিধা নেই। কিন্তু তাতে এখানে কি পরিবর্তন হয়েছে, কেন এর ফলে প্রায় একদিনে 9% শেয়ার ভ্যালু ফল করেছে, শেয়ার মার্কেটে 9% শেয়ারের পতন হয়েছে, কেন এটা ওর সিঙ্গেল ডে ড্রপ সিন্স কোভিডের পর থেকে এত বড় একদিনে ফল আর দেখা যায়নি। 1,12,00,000 crore টাকা কিন্তু মার্কেট থেকে উঠেই নেওয়া হয়েছে। এবার এগুলো কেন হয়েছে এবং এই ছোট্ট একটা ব্যাপারের মধ্যে এতগুলো কি ব্যাপার রয়েছে সেটাও আমি বলবো। একজন ব্যক্তি সে রেজিগনেশন দিচ্ছে, এই রেজিগনেশনের মধ্যে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে পার্সোনাল ভ্যালুস অ্যান্ড এথিক্স, সেটা আমি একটু পরে আসছি কেন এত ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকিং সিস্টেমে এটা একটা খুব বড় ব্যাপার। তার আগে আমি বলি যে এইচডিএফসি কি ফল করতে পারে, সেটার আগে একটু বোঝা দরকার এইচডিএফসি যদি ফল করে এইচডিএফসির টোটাল ভ্যালুয়েশন কি, কি এই জিনিসটা এইচডিএফসির টোটাল ভ্যালুয়েশন কি। আমি যদি টোটাল ভ্যালুয়েশন দেখি ব্যালেন্স শিটে, তাহলে 40.89 লাখ কোটি টাকার একটা নেট ওর্থ রয়েছে, মানে কাগজে কলমে টোটাল যে বিজনেসের অ্যামাউন্টটা সেটা এতটাই বেশি। মার্কেট ইম্প্যাক্ট যদি বলি যে এইচডিএফসি নিজে কতটা মার্কেটের ওপর এক্সিস্ট করছে, তাহলে নিফটি 50-তে 12.5% তার এক্সিস্টেন্স আছে, এবং যদি ব্যাংক নিফটিতে দেখি তাহলে তো আরো বেশি, প্রায় 20% ভ্যালুয়েশন কিন্তু এইচডিএফসি ব্যাংকের। মিউচুয়াল ফান্ডে যদি দেখি প্রায় 26%, টোটাল মিউচুয়াল ফান্ডে যেই অ্যামাউন্ট রয়েছে তার মধ্যে 26%-এর মতো ইন্ডিভিজুয়াল, মানে টোটাল ব্যাংকিংয়ে যা যা ইনভলভ হয়েছে বা ইনভেস্ট হয়েছে মিউচুয়াল ফান্ডে, তার মধ্যে 26% কিন্তু শুধুমাত্র এই ব্যাংকেই বিনিয়োগ হয়েছে। তার মানে বুঝতে পারছো যে টোটাল ব্যাংকিং সিস্টেম, মিউচুয়াল ফান্ড থেকে সেবি থেকে শুরু করে আরবিআই, সবার এখানে কিন্তু একটা বড় রকমের চিন্তার বিষয় যদি এখানে কিছু হয়। তো এটা একটা পজিটিভ ব্যাপারও, কেন আমি সেটাও আসছি যে এত বড় একটা জিনিস যেখানে এক্সিস্ট করছে, না সেবি না আরবিআই কেউ একে হাত ছাড়বে না, একে কোনো না কোনোভাবে সাপোর্ট দেবে। আমি ব্যাপারগুলোতে আরো ডিটেলসে যখন আসবো আরো বুঝতে পারবেন আপনারা। এইচডিএফসি ক্রাইসিসের মেইন 3টা পিলার আছে, মেইন 3টা বিষয় রয়েছে। এক নম্বরে আমি যদি বলি ফাইন্যান্সিয়াল বন্ড সার্টিফিকেট, যেটাকে বলা হয় 81, এই 81 এর ব্যাপারটা মাথায় রাখবেন, আমি একটু পরে এই ব্যাপারটা আসছি। 81 বন্ডের একটা স্ক্যাম হয়েছে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে। দ্বিতীয় যেই স্ক্যামটা, যেই সমস্যাটা হয়েছে মেগা মার্জার, এই মার্জারের ব্যাপারটা আমি বলবো যে এই মার্জারের জন্য কি সমস্যা হয়েছে। জেনারেলি আমাদের মনে হয় মার্জারটা সবসময় পজিটিভ দিকেই সাধারণত দেয়, এখানে নেগেটিভ হলো কেন। 3 নম্বর হচ্ছে
গভর্নেন্স আর এথিক্স, এই এথিক্সের ব্যাপারটা আমি আসবো কিছুক্ষণ আগে, যে এই বললাম যে লেটারের মধ্যে উনি যেটা মেনশন করেছেন অতনু চক্রবর্তী, সেই ব্যাপারটা আমি আসছি। এবার 81 বন্ড আসলে কি? আমি যদি নর্মাল বন্ড বলি, এর একটা নির্দিষ্ট ম্যাচুরিটি পিরিয়ড থাকবে, ম্যাচুরিটি ডেট থাকবে, যে আজকের ডেট থেকে 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে এটা ম্যাচিওর হবে। সেকেন্ড হচ্ছে যে আসল টাকা বা প্রিন্সিপাল ফেরত পাওয়ার আইনি একটা গ্যারান্টি রয়েছে অন্য কোনো বন্ড, যদি গভর্নমেন্ট বন্ডের কথা বলা হয়। ব্যাংকে যদি ব্যাংক ডোবে তাহলে আগে টাকা ফেরত পাবেন, মানে ব্যাংক যদি ডোবে সেক্ষেত্রে এফডি বা রেগুলার বন্ড যেগুলো রয়েছে সেগুলোর টাকা আপনি আগে ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে, এখানে রিস্ক খুব লো, কিন্তু ইন্টারেস্ট রেটটাও 5 থেকে 7%। আমি এই 5 থেকে 7%-এর ইন্টারেস্ট রেটের ব্যাপারটা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে আমি যদি 81 বন্ড দেখি তাহলে 10 থেকে 13%। কেন এটা আগে বললাম, আগের বাকি পয়েন্টগুলো না বলে? কারণ এই লোভটাই দেখানো হয়েছিল, আমরা সবাই কিন্তু ব্ল্যাঙ্ক আইতে, খালি চোখে এই জিনিসটা সবার আগে দেখেছি যে 10 থেকে 13% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে এটা ভালো হবে। কিন্তু এর কয়েকটা লুফল আমরা একদমই অবজার্ভ করিনি। সেই লুফল গুলো কি? প্রথম লুফল, কোনো মেয়াদ নেই, এটার কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই, যে কবে আপনি আসল টাকাটা ফেরত পাবেন, এটা লাইফ লং একটা প্রসেস হতে পারে। আমি খুব ডেপথে যাব না, যদি কাউ জানতে হয় আমি আলাদা করে কোনো ভিডিও নিয়ে আমি A81 বন্ডটা নিয়ে আলোচনা করব। আপাতত আমি এই ভিডিওর জন্য যেটুকু দরকার আমি সেইটুকু বলছি, একটু ওপর বলছি। আসল টাকা ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, এখানে এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই, যেখানে এখানে যেরকম লিগ্যাল একটা গ্যারেন্টি থাকতো ওখানে কিন্তু সেই গ্যারেন্টিটা নেই। তৃতীয় সবচেয়ে বড় পয়েন্ট, যে ব্যাংক যদি বিপদে পড়ে তাহলে এই বন্ডের ভ্যালু 0 করে দেওয়া হবে, এবং এটা হলো, সেই ব্যাপারটা আমি আসছি কেন হলো এই ব্যাপারটা। তো 0 করে দেওয়া হবে, তার মানে সেই মুহূর্ত থেকে আপনি আর কোনো টাকা পাবেন না, আপনি নিশ্চিত থাকুন। তাহলে আপনি যদি যখন এই 10 থেকে 13% লুপে পড়ছেন বা এই লোভে পড়ছেন রাদার বলা ভালো, তার মানে আপনি কিন্তু এই মেইন জিনিসগুলোকে ইগনোর করে যাচ্ছেন। এবার আমি আসি যে কি হয়েছিল, আমি যদি স্টেপ বাই স্টেপ বলি। 81 বন্ডের এনআরআই বেসিক্যালি গ্রাহকদের জন্য, যারা এনআরআই পার্সন, এনআরআই মানে কি, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, যারা বিদেশে থাকেন কিন্তু তাদের পাসপোর্ট তারা হোল্ড করেন ইন্ডিয়ার। তার মানে এনআরআই এর আমি যদি সাধারণ বলি, আপনি 6 মাসের বেশি যদি দেশে থাকেন, বা আপনার যদি ভোট দেওয়ার অধিকার থেকে শুরু করে আপনার ট্যাক্স দেওয়ার পুরো ব্যাপারটা যদি দেশে মধ্যে থাকে, তাহলে আপনি হচ্ছে একজন এনআরআই। ইন্ডিয়াতে থাকেন কিন্তু বাইরে কাজের সূত্রে থাকছেন, কিন্তু দেশের আপনি ট্যাক্সও দিচ্ছেন, আপনি যা যা রিটার্ন করা সেগুলোও করছেন, এবং আপনি পাসপোর্টটাও ইন্ডিয়ারই হোল্ড করছেন, ভোটও ইন্ডিয়াতে দিচ্ছেন, তাহলে আপনি এনআরআই। এবার এনআরআইটা কি? এনআরআইদের সবচেয়ে বড় পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে দেশের টাকা পাঠানো। এইচডিএফসি এখানে একটা বড় রোল প্লে করে। এবার আমি যদি এবার বন্ডের ব্যাপারটায় চলে আসি, সবার প্রথমে স্টেপ 1 হচ্ছে পিচ। এইচডিএফসি রিলেশনশিপ ম্যানেজার, যারা সাধারণত এনআরআই হয় তাদের একজন রিলেশনশিপ ম্যানেজার থাকে, মানে তাদের ডেডিকেটেডলি তাদের জন্য ওখানে অ্যাপয়েন্ট করানো হয় এইচডিএফসি ব্যাংক বা যে কোনো ব্যাংকের তরফ থেকেই হয়, এটার কোনো ভুল কিছু নেই। তো তারা বললো কি, যে আপনারা এনআরআই গ্রাহকদের নিরাপত্তা, এফডিতে আপনারা 4-5%-এর জন্য পড়ে আছেন বা 5-6%-এর জন্য পড়ে আছেন, সেটাকে ছেড়ে দিন না, আপনারা 81 বন্ডে আপনারা ইনভেস্ট করুন, 13% আপনারা ইন্টারেস্ট পাবেন। ওই যে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু কথাই আছে, সেই জায়গাটায় ট্র্যাপে ফেলা হলো। হ্যাঁ, অবশ্যই তারা শিক্ষিত লোক, বাইরে কাজ করেন, তো তাদের পক্ষে হয়তো সব জানা সম্ভব নয়, কিন্তু তারা যতটা কোয়ারি করার করেছেন, হয়তো যখন কেউ যদি ইন্টেনশনালি একটা জিনিস চেপে যেতে চায়, তো অনেকভাবে সেটাকে চেপে যাওয়া যায়, তারা হয়তো পুরো জিনিসটাকে এক্সপ্লেন করেন। স্টেপ 2 তে ক্র্যাশ হয়। এই যে টাকাটা, এইটা বেসিক্যালি ক্রেডিট সুইস ব্যাংক এর মাধ্যমে ইনভেস্টমেন্টটা হতো। এবার ক্রেডিট সুইস ব্যাংক 2023 সালে ডুবে যায়, ভরাডুবি হয়, এবং ইউএসবি ব্যাংক তাদেরকে কিনে নেয়, অন্য একটা ব্যাংক ইউএসবি ব্যাংক তাকে কিনে নেয়। স্টেপ 3, ওয়াইপ আউট। এটা একটা বড় ব্ল্যান্ডার হলো, যখন সমস্যাটা আরো বাড়লো। কি হলো? সুইস রেগুলেটরদের নির্দেশে $17 বিলিয়ন 81 বন্ডের ভ্যালু রাতারাতি 0 করে দেওয়া হলো। $17 বিলিয়ন, $17 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন কত বড় এটা একটা সেটব্যাক হলো? যখন যে ব্যাংকটা কিনলো, তাদেরকে আন্ডারটেক করলো, সঙ্গে সঙ্গে এটাকে ভ্যালুয়েশন 0 করে দিল।
এবং স্টেপ 4-এ কনসিকুয়েন্সে কি হলো, 5 বছর চুপ থাকার পরে দুবাই রেগুলেটর বা ডিএফএসএস এইচডিএফসি ব্যাংকের ওপর রেস্ট্রিকশন লাগায় এবং ব্যাংকের 3জন সিনিয়র এক্সিকিউটিভকে ফায়ার করে, ব্যাস এইটুকুই হয়। কিন্তু যারা ওই মুহূর্তে এই এফডির থেকে সরিয়ে এনে টাকাগুলোকে ফেলেছিল এই F1 আমাদের এই বন্ডটায় ফেলেছিল, তাদের সঙ্গে কিন্তু যারা হচ্ছে এই কি বলে 81 বন্ডে ফেলেছিল, তাদের টাকাগুলো কিন্তু রাতারাতি জিরো হয়ে গেল। তার মানে বোঝা গেল কত বড় একটা সমস্যা হলো। তারা তো 2-3 জনকে মোরাল গ্রাউন্ডে হোক বা টেকনিক্যাল গ্রাউন্ডে হোক ফায়ার করে দিল, বাকি লোকের টাকাগুলো কি হলো, সেগুলো কিন্তু জিরো হয়ে গেল। এই হয়ে গেল একটা ট্রাস্ট ইস্যু। খুব সম্ভবত তখন থেকেই কিছু একটা সামথিং ইজ কুকিং, যেই জিনিসটা হয়তো তখনকার চেয়ারম্যান অতনু চক্রবর্তীর ঠিক মনে হয়নি হয়তো। এবার আসা যাক যে এর পরের পয়েন্ট, যেটা 3টে জিনিস বলেছিলাম, প্রথম জিনিসটা আমি বললাম যে এটা হয়ে গেল। এবার আসবো আমরা মেগা মার্জারে কি হয়েছিল। এক্সপেকটেশন কি এইচডিএফসি লিমিটেড হাউজিং ফাইন্যান্স যেটা আছে আর এইচডিএফসি ব্যাংক যেটা আছে, মনে রাখতে হবে এইটা কিন্তু ব্যাংক, এটা কিন্তু ব্যাংক, এটা কিন্তু ব্যাংক নয়, এটা এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। এনবিএফসির ওপরে আরবিআই এর বেশ কিছু রুল বা ম্যাক্সিমাম রুল লাগু হয় না, যেটা ব্যাংকের ওপরে লাগু হয়। এবার যখন এইচডিএফসি ব্যাংকের মধ্যে এইটা মার্জ হয়ে গেল, তখন কিন্তু পুরোটা ব্যাংকের আন্ডারে চলে এলো, গ্লোবাল ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস হলো মনে হচ্ছে। কিন্তু সমস্যা হলো যে আরবিআই এর যা যা রুল এবার কিন্তু পুরো যে অ্যাসেটটা আছে তার উপরে লাগু হবে, এবং সেখান থেকে শুরু হলো মেইন সমস্যা। মার্জারের পরে 6 লাখ কোটি টাকার যে হোম লোন ছিল, চাপ ব্যাংকের ঘাড়ে পড়লো, কিন্তু সস্তা আমানত চিপ ডিপোজিট আর জুটলো না, চিপ ডিপোজিট গুলো জুটছিল না, কারণ এই 6 লাখ কোটি টাকার এটা কিন্তু এনবিএফসি যেটা ছিল এইচডিএফসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড তার ছিল, সেই চাপটা এবার কিন্তু ব্যাংকের উপরে এসে পড়লো। এবং ব্যাংকের আপনারা যারা জানেন বা জানেন না, সবার জন্য আমি বলছি, ব্যাংকের কিন্তু কিছু টাকা কিন্তু ফিক্সড জমিয়ে রাখতে হয়, পুরো টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না। সিআরআর এসএলআর থাকে, সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর মানে কি স্ট্যাটিউরিটি লিকুইডিটি রেশিও। এটা আমি বলবো প্রায় 21% টাকা যা আপনি ইনভেস্ট করছেন তার 21% টাকা আপনাকে রেখে দিতে হবে। এবার কি হয়, দুটো জিনিস আছে, একটা হচ্ছে কাসা, যেটা বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট, যেটা হচ্ছে আপনার টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট বলা হয়। কাসাতে কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে আপনার 0% কোনো ইন্টারেস্ট দিতে হয় না, সেভিংস অ্যাকাউন্টে আপনাকে 2 থেকে 3% দিতে হয়। তার মানে এখানে মাত্র গড়ে আপনি 1 থেকে 1.5% আপনি ইন্টারেস্ট দিচ্ছেন পুরো টাকাটার উপরে। কিন্তু যখন ওই টাকাটা আপনি আবার খাটাচ্ছেন, তখন আপনি কিন্তু 12-15% ইন্টারেস্ট পেয়েছেন। তার মানে বিশাল একটা মার্জিন ব্যাংকের থাকে। ব্যাংক চায় কাসার থেকে টাকাটাকে খাটানো, কিন্তু যখন আপনি ফিক্সড ডিপোজিটে দিচ্ছেন, দেখুন আপনি ফিক্সড ডিপোজিটের মধ্যে বা রেকারিং ডিপোজিট হোয়াট এভার ইট মে বি, বা বন্ড যদি হয় যেটা হচ্ছে টাইম ডিপোজিট, সেখানে কিন্তু আপনি কি করছেন যে ওখানে কিন্তু আপনাকে 6-7% ইন্টারেস্ট দিতে হচ্ছে। আপনি ওই টাকাটাকে 12% খাটাচ্ছেন, 6% বা 7% দিতে হচ্ছে, মার্জিনটা অনেক কম থেকে গেল। এখানে যে একটা 10-12%-এর মার্জিন থাকে, ওখানে সেটা 5-6% বা 7%-এর একটা মার্জিন থাকে, অনেকটা মার্জিন কমে গেল। ব্যাংক সব সময় চায় যে কাসার থেকে টাকাটা কাটাতে, কিন্তু কাসায় একটা সমস্যা আছে, আপনি যে কোনো দিন টাকা তুলে নিতে পারবেন, কেউ কিছু বাধা দিতে পারবে না। কিন্তু যখনই টাইম ডিপোজিট, যেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, তাই সেখান থেকে টাকাটাকে আপনি খরচ করতে পারেন। তো এই জিনিসটাই সমস্যা হলো, এখানেই কিন্তু একটা বড় সমস্যা হলো, এই জিনিসটাই বলছে। তো এবার আপনি যখন ব্যাংকে ঢুকে যাচ্ছেন ব্যাংকিং সিস্টেমে, আগে কি হতো যে এইচডিএফসি লিমিটেডের যে এনবিএফসি যেটা ছিল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, সেখানে আপনি পুরো টাকাটাই লোনের জন্য খাটাতে পারবেন যা টাকা ঢুকছে। এখানে গল্পটা চেঞ্জ হয়ে গেল, এখানে কি হয়ে গেল, সিআরআর এ আপনাকে 3%, এসএলআর এ 18%, মানে টোটাল আপনাকে 21% জমিয়ে রাখতে হবে, আপনি ইনভেস্ট করতে পারবেন না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিকিউরিটি ফান্ড বা এমার্জেন্সি ফান্ড বলা হয়, যেটা আরবিআই যে কোনো ব্যাংকের ক্ষেত্রে, শুধু এটা এইচডিএফসির জন্য নয়, আইসিআইসিআই ব্যাংক, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যা যা ব্যাংক আছে, বা
আপনার যা ব্যাংক আপনি দেখতে পাচ্ছেন যেগুলো এইচডিএফসি আপনার আরবিআই এর আন্ডারে আছে, যদি কোনো বিদেশি ব্যাংক এখানে অপারেট করে তাহলে সেইগুলোর ক্ষেত্রেও যদি আরবিআই এর আন্ডারে অপারেট করে আমাদের দেশে, তাহলে সবার ক্ষেত্রে এই রুলটা লাগু হয়। 21% টাকা আপনাকে সিকিউরিটির পারপাসে এমার্জেন্সি ফান্ড হিসাবে জমিয়ে রাখতে হবে, তাহলে সেই টাকাটা আপনি খরচ করতে পারছেন না। তাহলে 100 টাকার মধ্যে আপনি মাত্র 21 টাকা আটকে গেলে আপনার কাছে 79 টাকা থাকছে, আর এখানে কিন্তু আপনার কাছে 100 টাকার মধ্যে আপনি 100 টাকাই খরচ করতে পারতেন লোনের জন্য। তার মানে আপনি অনেকগুলো কম টাকা আপনার কাছে ডেট হিসাবে পড়ে থাকলো, মানে একদম ডেড অ্যামাউন্ট হিসাবে পড়ে থাকলো। এর জন্য সিআরআর কে কিন্তু ব্যাংকের সিস্টেমে কিন্তু বলা হয়, বেসিক্যালি সিআরটাকে বলা হয়, বাট সিআরআর এসএলআর দুটোকেই বলা যায়, সেটাকে কিন্তু আপনার ডেট অ্যামাউন্টও বলা হয়, সেটাকে আপনি কোনোভাবে খরচ করতে পারছেন না, আপনি ফেলে রাখতে হচ্ছে। ঠিক আছে, এইটা হয়ে গেল মেইন ফান্ডা। তার মানে লোনে যাচ্ছে মাত্র 79%, আর এখানে লোনে যাচ্ছিল কত, 100 রুপিস। এটা বোঝা গেল। এবার এর ফলে নেট ইন্টারেস্ট মার্জিন যেটা হয়ে গেল সেটা পড়ে গিয়ে লাভের হার কমে 3.3% গিয়ে 35% গিয়ে দাঁড়ালো, এবং তার সঙ্গেই ক্রেডিট টু ডিপোজিট রেশিও, মানে ডিপোজিটের চেয়ে লোনের পরিমাণ বেশি হয়ে গেল। ডিপোজিট যদি 100 টাকা হয় তাহলে সেইটা ডিপোজিট যদি আপনার যদি ডিপোজিট 100 টাকা, সরি, আপনি যদি ডিপোজিট 100 টাকা হয় তাহলে আপনি আগে সেখানে 110 টাকা আপনি লোন দিতেন, আর এখন কি হচ্ছে, 100 টাকা যদি আপনার ডিপোজিট হয় আপনি 98.5 টাকা হচ্ছে লোন দিচ্ছে। তার মানে আপনার লস হচ্ছে। আপনি লোনটা বেশি দেওয়া হলে আপনার বেটার হতো, ডিপোজিটের থেকে লোনের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটা সমস্যার জায়গায় এসে দাঁড়ালো। তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনার কাছে প্রফিট মার্জিন আসছে না। আপনি ভাবুন, একটা ব্যাংক ফাংশনাল করতে গেলেও তো অনেকগুলো খরচ হয়, এমপ্লয়ীদের খরচা, তাদের মেনটেনেন্সের খরচা, ইলেকট্রিসিটির খরচা, রেন্টের খরচা, নিজেদের প্রফিট, তারপরে হচ্ছে আবার বাকিদের টাকা দিতে হবে, যে যা টাকা রেখেছিল তার জন্য তাদের যা প্রফিট হচ্ছে সেইগুলো, মানে কাস্টমার যারা আছে তাদেরকে খুশি করতে হবে, এবং তারপরে তো কিছু ওই 21% টাকাটা জমে থাকবে। এই পুরো ব্যাপারটা ঘেটে গেল। বেসিক্যালি এই কালচারাল অ্যান্ড এথিক্স এর অভাব, যেটা আমি থার্ড পয়েন্টে বলেছিলাম, মনে পড়ছে আমি 3টে পয়েন্ট বলেছিলাম, একটা তো বললাম 81 বন্ড, দ্বিতীয় বললাম মার্জারের সমস্যা, তৃতীয় পয়েন্ট ছিল হচ্ছে এইটা, যে এখানে আমি বলবো গভর্নেন্স অ্যান্ড এথিক্স এর কি সমস্যা হচ্ছে এবং এর জন্য কিভাবে ব্যাপারটা সমস্যা তৈরি করছে। পাওয়ার স্ট্রাগল, সবার প্রথমে সিইও ছিল হচ্ছে শশীধর জগদীশন এবং চেয়ারম্যান ছিলেন অতনু চক্রবর্তী, যিনি রিসেন্টলি রিজাইন করেছেন মার্চ মাসে, আমি বলছিলাম কিছুক্ষণ আগে, ছবি দেখাচ্ছিলাম। এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। এবার 1500 কোটি টাকার লোন বিতর্কে ব্যাংকের শীর্ষ কর্তাদের নাম জড়ালো, অ্যালিগেশন উঠলো যে শীর্ষ কর্তারা 1500 টাকার যে একটা লোনের একটা সমস্যা হয়েছে সেটার জন্য এদের নামটা জড়ালো। থার্ড হচ্ছে ফোর্স সেলিং, গ্রাহকদের কার লোন নেওয়ার সময় জোর করে জিপিএস বা থার্ড পার্টি প্রোডাক্ট গুছিয়ে দেওয়া হচ্ছিল। এতে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে, কাস্টমাররা অবশ্যই ভাবছেন যে আমাকে কেন এটা কিনতে হবে, সবাই তো মুখ বন্ধ করে মেনে নেবে না, কেউ কেউ প্রতিবাদও করবে, আমার দরকার কি আছে, আমি কিনবো না। গত 5 বছরে 747টি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র FY24 এর 156টি, তার মধ্যে FY24এই 156টা এরকম কমপ্লেন জমা পড়েছে। তার মানে ব্যাপারটা ওভারনাইট হচ্ছে না, একদিন হয়নি, এটা আস্তে আস্তে গড়েছে, আস্তে আস্তে তৈরি হয়েছে। এবার একটা ব্যাপার কি হয় জানো তো, মানে আমি আপনাদের সবার জন্যই বলছি, ব্যাপারটা কি হয়, ব্যাংকিং এমন একটা সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম এমন একটা জিনিস যেখানে ট্রাস্ট মারাত্মক ব্যাপার, ট্রাস্ট ইজ আলটিমেট। যখনই বিশ্বাস চলে যাবে তখনই কিন্তু পুরো সিস্টেমটা ব্রেক করবে। এবং মনে করে দেখুন অতনু চক্রবর্তী কি বলে রেজিগনেশন দিয়েছিলেন, মোরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডে, ভ্যালুজ অ্যান্ড এথিক্স এর গ্রাউন্ডে। ভ্যালুজ আর এথিক্স মানে কিরকম বড় ব্যাপার বুঝতে পারছেন, চেয়ারম্যান এই গ্রাউন্ডে যদি রিজাইন করে তার মানে লোকের একটা ট্রাস্ট এখানে হিন্ড্রেন্স হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, বিশ্বাস করতে পারছে না লোকে। একজন চেয়ারম্যান যদি বিশ্বাস রাখতে না পারে, তিনি যদি উনি যদি নিজে যদি স্টেপ ডাউন করেন, তাহলে
কি করে কাস্টমাররা বিশ্বাস রাখবে? আর তার উপরে এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে 5 বছর ধরে। তাহলে কি হতে পারে? শীর্ষ কর্তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, এই বিষয়টা প্রকাশ্যে হচ্ছে। তাহলে লোকের ট্রাস্ট কমছে এবং তার জন্য এই সমস্যাগুলো শুরু হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এইচডিএফসি ব্যাংকও কি ওই ইয়েস ব্যাংকের যেরকম একটা ফল হয়েছিল 2020 সালে সেরকম হতে পারে? বেসিক্যালি না। কেন? ওখানে হচ্ছে ওরা দেউলিয়া হয়ে গেছিল। এখানে দেউলিয়া নয়, নীতিগত এবং লাভের একটা সংকট দেখা গেছে, বাট দেউলিয়া নয়, যেটাকে ব্যাংকরাপ্ট বলা হয় সেরকম কিছু হয়নি, বা সলভেন্সি ক্রাইসিস কিছু হয়নি। এখানে এনপিএ এর পরিমাণ, এনপিএ নয়, নন পারফর্মিং অ্যাসেট, মানে বেসিক্যালি যখন লোন দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের 3 মাসের পর থেকে লোন রিকভারি শুরু করা যায় না, তখন সেটাকে এনপিএ বলা হয়। তো সেটা 19% এর মতো চলে গেছিল, এখানে এখন 1.24%, হুইচ ইজ ম্যানেজেবল বা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা একদম ডুবে যাওয়া জাহাজের মতো অবস্থা হয়েছিল। এখানে ফান্ডামেন্টাল কিছু স্ট্রং এখনো রয়েছে ফান্ডামেন্টালি, কারণ 2-3টে পয়েন্ট বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে এত বড় ব্যাংকে না আরবিআই না সেবি কেউ কোনোভাবে হাত ছাড়বে না, তারা কোনোভাবে এটাকে ডুবে যেতে দেবে না। তো সেই জায়গা থেকে একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে কোনো সমস্যা নেই, কোনো রকম ফর্জারি হয়নি বড় রকমের, যার জন্য আমাদের ভয় পাওয়া দরকার। এবার প্রশ্ন হচ্ছে যে সাধারণ গ্রাহকদের কি টাকা এখনো নিরাপদ, আমাদেরকে টাকা তুলে নেওয়া উচিত? ডিসিপ স্ট্যাটাস টু বিগ টু ফল, এত বড় ব্যাংক আরবিআই কে ডুবতে দেবে না, 1 নম্বর পয়েন্ট। তো সুতরাং আমাদের টাকা তোলার নিয়ে চিন্তা নেই, আমাদের টাকা 100% সুরক্ষিত। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা যেটাকে বলা হয় সিএআর, সেটা 19.9%, যেটা আরবিআই নিয়মের চেয়ে অনেক বেশি, সুতরাং এটাও যথেষ্ট সেফ। ডিআইসিজিসি ইন্স্যুরেন্স মানে হচ্ছে ব্যাংকে আপনি যখন টাকা রাখবেন তখন আপনি একটা ইন্স্যুরেন্স পাবেন, সেই ইন্স্যুরেন্সে প্রতি গ্রাহকে 5 লাখ পর্যন্ত সরকারি গ্যারেন্টিযুক্ত টাকা আপনি ফেরত পাবেন। মানে আপনি ধরুন 7 লাখ টাকা রেখেছেন, তাও আপনি 5 লাখ ফেরত পাবেন। কেউ যদি 5 লাখ রেখে থাকে তাহলে 5 লাখ ফেরত পাবে, কেউ যদি 3 লাখ রেখে থাকে তাহলে 3 লাখ ফেরত পাবে, মানে ম্যাক্সিমাম আপনি 5 লাখ ফেরত পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঠিকঠাক। 5 লাখ পর্যন্ত নর্মাল স্যালারিড পার্সনদের নর্মাল অ্যাকাউন্টে কিন্তু থাকে না, তো বা থাকলেও ওই রকমই থাকে, 4-5 লাখ পর্যন্তই থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা সেফ একরকম ভাবে। এবার বলছে এই সংকটে কাদের ক্ষতি হলো? 1 নাম্বার হচ্ছে শেয়ার হোল্ডার যারা আছেন তাদের ক্ষতি হয়েছে, যারা শেয়ার কিনেছেন তাদের সাময়িক সময়ের জন্য ক্ষতি হয়েছে। তো ব্যাংকের এখানে ভ্যালুয়েশন একটু কমেছে বলে, বাট আমার মনে হয় এটা উইথ টাইম এই জিনিসটা রিকভার করে যাবে, এত বড় একটা ব্যাংক নিশ্চয়ই ফাইট ব্যাক করবে। এনআরআই গ্রাহকদের জন্য যেটা আমি বললাম 81 বন্ডের জন্য সমস্যা হয়েছে, এটা জেনুইন একটা সমস্যা। এটা আহ, আমার মনে হয় না আর কোনোভাবে রিকভার করা সম্ভব, কারণ যেই ব্যাংকিং অর্গানাইজেশন তাদেরকে কিনেছে তারাই কিন্তু এটা ডিক্লেয়ার করে দিয়েছে। তো রিয়েল সমস্যা বেসিক্যালি এদের, যারা হচ্ছে এনআরআই ছিলেন এবং যারা 81 বন্ডটা কিনেছিলেন, তাদের ক্ষেত্রে এটা বড় সমস্যা। তো আপনাদের এখন কি করা উচিত? আপনাদের প্যানিক করে আপনাদের শেয়ার হোল্ডারদের বা আপনি যদি মিউচুয়াল ফান্ডে কোনো ফান্ড কিনে রাখেন, সেল করার দরকার নেই। গুজবে কান না দিয়ে শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন না, যেরকম আছে রেখে দিন, অপেক্ষা করুন ঠিক সময়, কারণ আপনি এখন যদি বেচেন তাহলে আপনি অনেক কম টাকা পাবেন। আস্তে আস্তে রিকভার হতে দিন, যদিও আপনার যদি কোনো সময় লসও হয় সেই লসের পরিমাণটা অন্তত মিনিমাইজ করার চেষ্টা করুন। আরএম কল মানে হচ্ছে আপনি অনেক সময় অনেক ফোন পাবেন, ফোন পেলে কোনো রকম বলবে যে আপনি এখানে বিক্রি করে দিন, আপনি এই টাকা নিরাপদ নয়, এরকম বলবে, ভুলভাল বোঝাবে। তো সেরকম ফ্রড কলে কিন্তু আপনি কান দেবেন না। 3 নম্বর হচ্ছে আপনার সব জমানো টাকা একটা মাত্র ব্যাংকে রাখবেন না, এটা ফিউচার অ্যাডভাইস একটা। এক জায়গায় না রেখে, বা আপনি মিউচুয়াল ফান্ডেও যদি ইনভেস্ট করেন একটা ফান্ডে ইনভেস্ট করবেন না, আপনি ডাইভার্সিফাই করুন, বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলো রাখুন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন, আলাদা আলাদা জায়গায়, ঠিক আছে, যাতে কিনা সেই টাকাগুলো সেফ থাকে। তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে আমি আর এর মধ্যে আর বেশি ডিটেলসে যাব না, আমার মনে হয় এইটুকুই আমার রাখা উচিত। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ব্যালেন্স শিটের উপর ভরসা রাখুন, ব্যাংকের বর্তমান কি অবস্থা তার উপরে ভরসা রাখুন। কে কি বললো দরকার নেই, আপনি ডেটা দেখুন, আপনি নিউজ শুনুন, অথেন্টিক নিউজ শুনুন, এবং আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। বর্তমানে আস্তে আস্তে রিকভার করছে, এটা গত 1 মাসের ঘটনার কথাগুলো আমি বললাম, কনসিকুয়েন্সগুলো বললাম, আস্তে আস্তে পুরো জিনিসটা থেকে রিকভার করছে এবং আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপারটা আরো সুন্দর জায়গায় চলে আসবে, আপনাদের ভয় পাওয়ার কিছু থাকবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং কোনো রকম গুজবে কান দেবেন না, এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।